কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। দেখো, আমি যদি এখন বলি যে আমি এইসবে বিশ্বাস করি, তাহলে বেশিরভাগ লোক আমাকে পাগল মনে করবে। আর যদি আমি সবাইকে বলে বেড়াই যে এইসবে আমি একদমই বিশ্বাস করি না, তাহলে সেটা আবার অন্যায় হবে আমার প্রতি। কারণ আমার চোখ কখনোই ভুল হতে পারে না। আচ্ছা, আপনার কি এখনো কথাগুলো মনে পড়লে ভয় করে? আসলে আমাদের এই দুনিয়াটা না খুবই জটিল। কোথায় যে কি লুকিয়ে আছে কেউ জানে না। মানুষ, ভগবান, ভূত প্রেত সবাইকে নিয়েই তো ইতিহাস তৈরি হয়, আবার গল্পও তৈরি হয়। তবে আমি যা দেখেছি সেটা কিন্তু গল্প নয়, সেটা খাঁটি সত্যি। বিশ্বাস করো, আমি সেদিন তাকে ভয় পেয়েছিলাম যেদিন আমি তাকে নিজের চোখে দেখেছিলাম। তার আগে অবধি কিছু মনে হয়নি। ছোটবেলা থেকে ঠাকুমার কাছে অনেক ভূত প্রেতের গল্প শুনেছি, কিন্তু আসলে চোখে সেই দিনই দেখলাম। কি ভয়ঙ্কর দৃশ্য! ভাবলে এখনো এখনো গায়ে কাঁটা দেয়। ভূত আছে কিনা আমি জানি না, কিন্তু আমি যা দেখলাম সেদিন সেটা তো আর মিথ্যে হতে পারে না। এই এই দেখো, এই দেখো, এই দেখো, আমার হাতের লোমগুলো কেমন খাড়া হয়ে যাচ্ছে। দেখো, আমি এখনো বিশ্বাস করতে পারিনি ব্যাপারটা। ওই জঙ্গলটা এবং ওই বাড়িটা সত্যিই অভিশপ্ত। লোকে বলে ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না, ওখানে একটা ডাইনি থাকে। আমি নিজে সেটা সাক্ষী। আমাদের ভাগ্য ভালো ছিল, তাই পালিয়ে আসতে পেরেছি। ক্যামেরার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছেন নিমাইবাবু। ক্যামেরার দায়িত্বে রয়েছে রবি, আর মাইক হাতে ইন্টারভিউ নিচ্ছে মেঘা। পাশে এক কোনায় হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে অভিনন্দন। মানে ক্যামেরাটা একটু অফ করবে? একটা কথা বলতাম। রবি সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিল। নিমাইবাবু সবার দিকে একবার করে তাকিয়ে নিয়ে প্রশ্ন করলেন, তোমরা বুঝতেই তো পারছো নিশ্চয়ই, এই বয়সে আবার ভেসে যাব না তো? তোমরা এই বিষয় নিয়ে ডকুমেন্টারি করছো, খুব ভালো কথা, কিন্তু বিষয়টা তো খুবই জটিল। পুলিশও ওখানে রাতের বেলায় যেতে ভয় পায়, আর দিনের বেলায় তো কিছু মাতাল ওখানে মদ খেয়ে মাতলামি করে। আসলে এটা এমন একটা টপিক, মানে কেউ কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না। আমি তো একজন নামকরা উকিল, তাই আর কি। আরে কাকু, নো টেনশন, আমাদের একটু বিশ্বাস করুন। আমরা পারলে অন্য টপিক নিয়েও ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার মনে হলো এই জিনিসটা সকলের চোখের সামনে আসা উচিত। আপনি আর আপনার সেই বন্ধু হয়তো সেইবারের মতো বেঁচে গিয়েছিলেন, কিন্তু বাকি চারজন, সেই চারজন তো কলেজ স্টুডেন্ট। দুজনের দেহ তো জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, আর বাকি দুজন পুরোপুরি ভ্যানিশ, মানে মিসিং। এত বছর হয়ে গিয়েছে, তারা তো আর ফিরে আসেনি। আমরা এই ডকুমেন্টারিটা করতে চাইছি কারণ এটা লোকে বেশি দেখবে। বেশ একটা মিস্ট্রি থাকবে, থ্রিল থাকবে, হরর এলিমেন্ট তো আছেই। আর তাছাড়া আমাদের বেশ ভালোই লাগছে এটা করতে। কিরে, তোরা কিছু বল কাকুকে। হ্যাঁ কাকু, আপনার কোনো টেনশন নেই। আরে আমরা তো কোনো ক্রাইম করছি না, একটা আনসলভড মিস্ট্রিকে মানুষের কাছে তুলে ধরছি মাত্র। প্রথমে তো আমাদের অন্য ভাবনা ছিল, ভেবেছিলাম আমাদের শহরের কিছু অজানা ইতিহাস নিয়ে ডকুমেন্টারি বানাবো, কিন্তু তারপর রবি আমাদের এই মায়া জঙ্গলটার ব্যাপারে বলে। ওখানে যাই থাকুক না কেন, আমরা ঠিক বের করব। আসলে আমি ওদের তোমার কথা বলি। আমি বলি যে আমাদের বাড়ির পাশে একজন কাকু থাকেন, উনি ওই জঙ্গলটার ব্যাপারে অনেক কিছু জানেন। ওরাও তখন খুব খুশি হয়, এখানে আসতে চায়। তারপর তুমিও আমাদের পারমিশন দাও যে তোমার অভিজ্ঞতা তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে। তাই আমরা দেরি না করে সোজা চলে আসি তোমার সাক্ষাৎ নিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার শুরু করি তাহলে। আসলে যা দিনকাল পড়েছে একটু একটু জেনে নেওয়া ভালো, তাই না?
রবি আবারও ক্যামেরাটা অন করলো। মেঘা পাশ থেকে নিমাইবাবুকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি এবং আপনার সেই বন্ধু কোনো রকমে সেখান থেকে বেঁচে আসতে পেরেছিলেন, কিন্তু যেই 4 জন পারেনি তাদের ঘটনাটা একটু বলবেন প্লিজ? তাদের এই ভয়ানক অবস্থা হওয়ার পরই তো গোটা এলাকাটা জুড়ে একটা ভয় জন্ম নিয়েছিল। মানে আজও লোকের সন্ধে হয়ে গেলে ওখানে যেতে ভয় পায়। কারণ অবশ্য একটাই, জঙ্গলের মধ্যে ওই বাড়িটা। আচ্ছা, আগে আমার ঘটনাটা বলছি, তারপর ওটা বলবো। আমার বয়স তখন ওই 16-17 হবে। স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমি আর আমার বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তখনও ওই এলাকাটা খুব একটা জমজমাট ছিল না, চারিদিকে শুধু গাছপালা আর জঙ্গল। এখনও অবশ্য তাই। আমার মনে আছে তখন শীতকাল ছিল, গায়ে সোয়েটার, ফুল প্যান্ট আর গলায় একটা মাফলার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। সাইকেল করে যেতে যেতে হঠাৎই ওই মায়া বলে জঙ্গলটার সামনে এসে দাঁড়ালাম। জঙ্গলটার ভেতরে একটা ছোট বাড়ি ছিল, এখনো আছে। তখন থেকেই প্রচার হচ্ছিল যে ওই জঙ্গলের মধ্যে ওই বাড়িটায় নাকি একটা ডাইনি থাকে। ওই ডাইনি নাকি সেই 4 জন ছেলের অমন অবস্থা করেছিল। অনেকে নাকি তাকে দেখেছে, তাও আবার রাতের বেলায়। একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে জঙ্গলের মধ্যে ওই বাড়িটার ঠিক সামনে স্থির হয়ে নাকি দাঁড়িয়ে থাকতো। খোলা সাদা চুল, সাদা শাড়ি, গা ভর্তি গয়না আর মাথায় লাল সিঁদুর। কি ভয়ঙ্কর লাগবে বলো তো দেখতে। আমাদের বয়স তখন কম, তাই ইচ্ছে করেই বলো কিংবা জেদ করে আমরা জঙ্গলে ঢুকে পড়লাম। আমার বন্ধু রিজুর হাতে একটা টর্চ ছিল। আসলে ও সন্ধে নাগাদ কোথাও বেরোলে সবসময় একটা টর্চ নিয়ে বেরোতো। আমরা আমাদের সাইকেল দুটো রাস্তার একধারে রেখে ভালোই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা কুকুর জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আপন মনে চিৎকার করে যাচ্ছে। আমি রিজুকে কানে কানে বললাম, এই কুকুরটা পাগল নয় তো? কামড়ে দিলে আমরা বরং ফিরে যাই। আরে আরে বুদ্ধু, সামনে দেখ দেখ, ওই দেখ ভালো করে, একটা সাদা রঙের বাড়ি। কুকুরটাই বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করছে, আমাদের দিকে তাকিয়ে নয়। আচ্ছা রিজু, বাড়ির সামনে তো কেউই নেই, তাহলে কুকুরটা কার দিকে তাকিয়ে চিৎকার করছে? তুই কি কাউকে দেখতে পাচ্ছিস বাড়িটার সামনে? না তো। রিজু আগে খুব আড্ডাবাজ ছিল, এখন তো অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। ও মাঝে মাঝেই কোনো কারণ ছাড়াই আমাকে খেপাতো। ও সেই জন্য আমাকে খেপাতে আরম্ভ করলো। আচ্ছা নিমাই, একটা প্রশ্নের উত্তর দিবি, কুকুরটা এরকম ভাবে চিৎকার করছিল কেন বলতো? আমি ইচ্ছা করেই কিছু বললাম না। ও তখন হাসতে হাসতে বলল, নেগেটিভ এনার্জি অনুভব করলে? এই জঙ্গলের মধ্যে কি রকম বাড়ি তৈরি করে বলতো? লোকগুলো পাগল নাকি? আচ্ছা, লোকজন কিন্তু বলেছিল যে এই জঙ্গলটা নাকি ভালো নয়, আর এই জঙ্গলের মধ্যে এই বাড়িটা নাকি অভিশপ্ত। মনে আছে তো কথাগুলো? হয়তো এই কুকুরটা বাড়িটার সামনে কাউকে দেখতে পাচ্ছে, আর আমরা হয়তো তাকে দেখতে পাচ্ছি না। কুকুর কিন্তু তাদের দেখতে পায়। কাদের দেখতে পায়? কাদের কথা বলছিস তুই? দেখ রিজু, এই সময় ফাজলামি মারিস না, আমি এসবে বিশ্বাস করি না। তবে তবে আমার সত্যি এই জায়গাটার ভালো লাগছে না রে। ভূতের থেকে মানুষ বেশি ক্ষতি করে। আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত। তাই নাকি? ভূত প্রেতে বিশ্বাস করিস না? হ্যাঁ, তাহলে এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তাহলে চল ঘরে ভেতর চল। রিজু আমার কথা না শুনেই আমার হাত ধরে জোর করে টানতে টানতে ওই বাড়িটার সামনে নিয়ে গেল। কুকুরটা যেন আমাদের দেখে আরো জোরে চিৎকার করতে লাগলো। ভয় আমার হাত পা তখন ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখলাম বাড়িটা বেশ পুরনো, আর ভিতরটা একদম অন্ধকার। বাড়ির দরজাটা একদম খোলা ছিল, তাই আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে পড়লাম। রিজু টর্চ জ্বাললো। দেখলাম ঘরের ভিতর সবকিছু কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বিভিন্ন রকমের কাগজপত্র, বই খাতা, ঘরের আসবাব, পেন্টিংস ইত্যাদি। সেগুলো দেখলাম মাটির ওপর পড়ে রয়েছে। খেয়াল করলাম ভিতরে আরও একটা ঘর আছে। ওই ঘরে যাওয়ার সাহস আমার ছিল না। হঠাৎ আমাদের কানে একটা গান ভেসে আসলো। পুরনো দিনের গান। রিজু টর্চের আলোতে ঘরের চারদিকটা একবার দেখে নিল। পাশে টেবিলের ওপর রাখা একটা গ্রামাফোন বাজছে। বেশ পুরনো গ্রামাফোনটা, কিন্তু ঘরে তো কেউ নেই, সে আমরা ছাড়া। তাহলে কে চালালো? একটু আগেও তো সব চুপচাপ ছিল, তাহলে হঠাৎ করে এটা বেজে উঠলো কি করে? রিজু আমাকে কিছু বলতে গিয়েও যেন কিছু বলতে পারলো না। ও শান্ত হয়ে গেল। কেউ কি আছেন? কেউ কি আছেন এখানে? উত্তর দিন। হঠাৎই আমার নাকে একটা পচা গন্ধ ভাসল। ইঁদুর মরা পৌঁছে গেলে যেমন একটা গন্ধ বেরোয়, ঠিক তেমন। কিছুক্ষণ এদিক ওদিক করতে করতে আমার চোখ পড়ল একটা কাঠের চেয়ারের ওপর। ঘরের এক কোনায় চেয়ারটা ছিল। আমার পরিষ্কার মনে হলো কেউ যেন ওই চেয়ারে বসে রয়েছে। অন্ধকারে মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আমি রিজুকে সেদিকে একবার টর্চ মারতে বললাম। রিজু টর্চের আলো সেদিকে মারল, এবং সেই আলোতে আমি যা দেখলাম সেটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। একজন বয়স্ক মহিলা ওই ওই চেয়ারটার ওপর বসে রয়েছে। ওনার কোলে সেই কুকুরটা, মানে যেই কুকুরটাকে আমরা বাড়ির বাইরে চিৎকার করতে দেখেছিলাম। মহিলাটি কুকুরটাকে আদর করছে আর আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওখানকার লোকেরা যেমনটা বলেছিল ঠিক সেই রকমই দেখতে মহিলাটাকে। সাদা পাকা চুলের মধ্যে দিয়ে লাল সিঁদুর, গায়ে সাদা শাড়ি, গা ভর্তি গয়না। গ্রামাফোনে বেজে ওঠা গানটা হঠাৎ করে থেমে গেল। কুকুরটা এবার এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের সারা শরীর তখন তখন ভয় কাঁপছে। আমরা দাঁড়াইনি ওখান থেকে দৌড়ে আমরা রাস্তায় পৌঁছলাম। দৌড়ানোর সময় আমরা কোনো দিকে তাকাইনি, শুধু দৌড়ে গিয়েছি। তারপর কোনো রকমে সাইকেল নিয়ে সোজা বাড়িতে। আমার এখনো মনে আছে, আমাদের দুজনেরই জ্বর এসেছিল সেই দিন। এরপর একদিন এইসব কথা বাড়ির সবাইকে বলি আমরা। কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। যাই হোক, শিক্ষা হয়ে গেছিল আমাদের। এরপর আর সেই ভুল করিনি। রবি বাবা, তোমরা এই কাজটা করছো ঠিকই, কিন্তু একটু সাবধানে করো। আমি তো বলবো তোমাদের না যাওয়াটাই উচিত ওখানে। আচ্ছা, জঙ্গলের মধ্যে এই বাড়িটা ঠিক কবে তৈরি হয়েছে বলে মনে হয় আপনার? আর এই বাড়িতে ঠিক কে কে ছিল কিছু জানেন? দেখো, কবে তৈরি হয়েছে ঠিক জানি না, আর কেন ওরা সব ছেড়ে জঙ্গলের মধ্যেই বাড়ি করেছে সেটাও জানি না। তবে কে কে ছিল সেটা একটু জানি। ওই বাড়িতে একটা বয়স্ক মহিলা, তার অসুস্থ স্বামীর সঙ্গে ছিল। স্বামী ক্যান্সারে ভুগছিল, পরে মারা যায়। ওনাদের কোনো সন্তান ছিল না, আর অনেক পরে জানতে পারি যে তাদের নাকি একটা পোষা কুকুরও ছিল। কুকুরটা মারা যায় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে। এই দুটো ঘটনা ঘটার পরই নাকি ওই মহিলাটি ডিপ্রেশনে চলে যায়। এরপর একদিন ঘরের মধ্যে সুযোগ বুঝে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। আসলে এই সবই শোনা কথা, আর এটাও শুনেছিলাম যে তারা নাকি ব্ল্যাক ম্যাজিকও করতো। হয়তো তার জন্যই ওরা জঙ্গলের মধ্যে বাড়ি করেছিল, যাতে লোকজনের চোখে না পড়ে এইসব। এবার ওই চারজনের কথাটা বলবেন প্লিজ, যারা আর ফিরে আসেনি। বলবো। আসলে ওরা চারজন নাকি কলেজ স্টুডেন্ট ছিল। আমাদের আগে ওরাই তো ওই জঙ্গলে গিয়েছিল। চারজন ছেলে ছিল। ওদের সঙ্গে কিছু একটা ভয়ঙ্কর জিনিস ঘটে, এবং তারপরেই দুজন মিসিং হয়ে যায়, আর দুজনের দেহ ওই জঙ্গলে পাওয়া যায়। হয়তো ওরা ওই ডাইনির হাতে পড়েছিল। পুলিশ আজও কিছু করতে পারেনি কেসটার। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এই জঙ্গলের নাম মায়া কেন?
মায়া কেন বলতে, দেখো, লোকে বলে যে ওই ডাইনিটির নাম ছিল নাকি মায়া, তাই হয়তো জঙ্গলের নামও মায়া। ধন্যবাদ কাকু, আপনি না থাকলে এইসব ঘটনা শোনা হতো না। যাই হোক, আমরা আগামীকাল ওই জঙ্গলে যাচ্ছি। আমরা নিজের চোখে বাড়িটা দেখতে চাই। আচ্ছা কাকু, আপনার সেই বন্ধু রিজু এখন কোথায় থাকে? মানে উনি উনি ঠিক কি করেন এখন? ও একটা চায়ের দোকান চালায়, ভালোই চলে দোকানটা। দোকানটার নাম রিজুর চায়ের দোকান। ওই মায়া জঙ্গলটার দিকে যেতেই তো পড়ে ওই দোকানটা। ওই দোকানের পাশ দিয়ে একটা চওড়া গলি চলে গিয়েছে, দেখবে। সোজা গিয়ে বাঁ দিকে পড়বে জঙ্গলটা, মেন রাস্তা থেকে বেশ কিছুটা ভেতরে। আর রিজুর বাড়ি তো সেই স্টেশনের কাছেই। তাহলে তো ভালোই হলো, আরো একজনকে পেয়ে গেলাম আমরা। জঙ্গলে যাওয়ার সময় ওনার ইন্টারভিউটাও নিয়ে নেব, ওনার মুখেও কিছু শুনে নেব তখন। রবি, সব রেকর্ড করবি কিন্তু। একদম ডাইরেক্টর সাহেব। অভিনন্দন হাতে সিগারেটটা পাশের ডাস্টবিনে ফেলে দিয়ে রবির কাঁধে হাত রেখে বলল, আগামীকাল আমাদের সঙ্গে কি হবে জানি না, তবে আমরা কিন্তু ভয় পাবো না। আমরা এখন বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে স্ক্রিপ্ট নিয়ে বসবো, আর কাল ঠিক রাত 9টায় আমরা ওই জঙ্গলের সামনে গিয়ে হাজির হব। একদম, তাহলে আসল খেলা কিন্তু আগামীকাল। উফ, আমি খুব এক্সাইটেড। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এই ডকুমেন্টারি ফিল্মটার নামটা কি দেওয়া যায় বলতো? নাম দ্য আনসলভড কেস অফ মায়া। কাজটাই কিন্তু খুব রিস্ক আছে, একটু সাবধানে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, তোমরা যেন সুরক্ষিত থাকো, কারণ ওই ডাইনি কিন্তু খুবই সাংঘাতিক। অবশেষে সেই দিনটা এলো। রবি, অভিনন্দন আর মেঘা গাড়ি করে বেরিয়ে পড়েছে। এখন রাত 8:30। বাইরে আজ ভীষণ ঠান্ডা পড়েছে। ঘন কালো কুয়াশা ভেদ করে গাড়িটা এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। রবি ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে মেঘার দিকে ফোকাস করতে লাগলো। অভিনন্দন স্টার্ট বলতেই মেঘা হাসি মুখে বলতে আরম্ভ করলো, আজ কিন্তু সেই রাত, খুব ঠান্ডা পড়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলটার কাছে গিয়ে পৌঁছবো। আজ প্রচন্ড কুয়াশা, আমি ভীষণ এক্সাইটেড। দেখাই যাক না আমাদের ক্যামেরা তাকে ক্যাপচার করতে পারে কিনা, বা সে আমাদের দেখা দেয় কিনা। হালকা ভয়ও কিন্তু লাগছে। আচ্ছা, তার আগে আমরা একটা চায়ের দোকানে বরং একটু গরম চা খেয়ে নেব, আর তারপরই আপনারা জানেন। রবি ক্যামেরা অফ করে দিল। পারফেক্ট। আচ্ছা, এবার ওই চায়ের দোকানে গিয়ে রিজু কাকার কথাগুলো রেকর্ড করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, রবি, তুই সত্যি করে বলতো, এই মায়া বলে জঙ্গলটার কথা তোর মাথায় এলো কি করে? আসলে ছোটবেলা থেকেই হলিউডে অনেক ফাউন্ড ফুটেজ সিনেমা দেখেছি, বেশ ভালো লাগে। ওখানে দেখায় কিছু ছেলেমেয়েরা হাতে একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে কিছু হন্টেড জায়গায়। কারণ অবশ্য একটাই, ভূত আছে কিনা সেটা দেখতে। তারা ঠিক করে ডকুমেন্টারি বানাবে, তারপর অবশ্য ভূত এসে তাদের অবস্থা একবারে খারাপ করে দেয়। আরে তোরা যখন বললি না যে ডকুমেন্টারি বানাবি, তখনই এই ব্যাপারটা আমার মাথায় স্ট্রাইক করলো। কিন্তু সেই সব ছবিতে তো বেশিরভাগ ক্ষেত্রেই ভূতেরা মেইন কাস্টদেরই মেরে ফেলে। আমাদের সঙ্গেও কি আবার আজ? মেঘা অভিনন্দনের হাতে চিমটি কেটে বলল, উফ, এইসব অমঙ্গল কথাবার্তা বলতে নেই। তোর কি মনে হয় ওখানে ওখানে সত্যি ভূত আছে নাকি? আমরা জাস্ট যাচ্ছি সময় নষ্ট করতে। দেখে নিস তুই। আমরা না ভিডিওটা করার পর যখন এডিট করব, তখন একটু স্পেশাল এফেক্টস দিয়ে দেব। ওটা দেখেই লোকজন ভয় পেয়ে যাবে, আর আমরা ওটা করে দারুণ ভিউজ পেয়ে যাব। দেখিস, দারুণ আইডিয়া না? জঘন্য আইডিয়া। এবার না বকে চায়ের দোকানে গিয়ে যা চা খা। আমি আর অভিনন্দন খাবো না এখন। আমরা জাস্ট এলাম রিজুবাবুর ইন্টারভিউটা নিতে। ওই তো সামনের চায়ের দোকানটা। অভিনন্দন, গাড়ি থামা।
গাড়িটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। মেঘা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দোকানের মালিক অর্থাৎ রিজুবাবুকে কড়া করে একটা চা বানিয়ে দিতে বলল। অন্যদিকে রবি ক্যামেরা অন করে চায়ের দোকানের ভিতরের দিকে ঢুকল। অভিনন্দন রিজুবাবুর কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার কাকু, আমি অভিনন্দন। আমাকে আপনারই এক বন্ধু নিমাই সেন এখানে পাঠিয়েছে। আসলে আপনার থেকে কিছু জানার ছিল। এই যে আমার বন্ধু রবি, ও আপনার ভিডিও এবং অডিও এই ক্যামেরাতে রেকর্ড করবে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা মেঘা। যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে আসলে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি। বাহ, তা কি চাই তোমাদের? কি এমন ফিল্ম বানাতে চাইছো তোমরা? তাও আবার আমার মতো একজন গরিব লোককে নিয়ে? ভাইয়ের কি মাথাটা গেছে নাকি? না না কাকু, আমরা সত্যি ফিল্মটা করছি ওই মায়া বলে জঙ্গলটাকে নিয়ে। শুনেছি ওখানে নাকি একটা ডাইনি থাকে, তাই আর কি আপনার মতামত চাইছিলাম। তা তোমাদের ক্যামেরা কি চলছে? হ্যাঁ কাকু, চলছে। আপনি বলুন না, কোনো অসুবিধা নেই। ও, তাহলে সবই শুনেছো তোমরা। তাও এখানে এসে কি প্রমাণ করছো? ভয় লাগে না বুঝি? এটাকে কি খেলা মনে করছো তোমরা? ওখানে কালা জাদু করা হয়, জানো সেটা? ভূত প্রেতের বাসা ওখানে। পাকামি মেরে বিপদ ডেকে আনাটা কি উচিত তোমাদের? আজকালকার ছেলেমেয়েরা অত্যাধিক পাকা। যাও যাও, চা খেয়ে বাড়ি যাও। এই দেখুন কাকু, ভালোভাবে কথা বললে বলুন, না হলে ছাড়ুন। চলে যাও এখান থেকে, এখনো সময় আছে। আসতে চাইলে যেও না ওখানে। ওখানে যেতে নেই। ওখানে রাতের বেলা মানুষে যায় না। যে চায় সে আর ফিরে আসে না। আমার আর নিমাইয়ের কপালটা না হয় ভালো ছিল, তোমাদের তো নাও হতে পারে, তাই না? ওই নিমাই তোমাদের মাথাটা খেয়েছে নাকি? আরে ক্যামেরাটা বন্ধ করো বলছি, বন্ধ করো, নামাও। আশপাশের লোকজন লোকটির চিৎকার শুনে সামনে এগিয়ে আসলো। মেঘা পুরো চাটা শেষ না করেই অভিনন্দন আর রবিকে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়তে বলল। চল চল, তোরা ক্যামেরা বন্ধ কর। দেখলি তো কি হলো? এবার গাড়িতে ওঠ দয়া করে, ডাইরেক্ট জঙ্গলে গেলেই তো হতো। রবি ক্যামেরা অফ করে গাড়িতে উঠে পড়ল। পিছন পিছন অভিনন্দন আর মেঘাও। গাড়ি স্টার্ট হতেই লোকটি আরও একবার চিৎকার করে উঠল। ভালো কথা বললেও আজকাল মানুষে লেগে যায়। যাই হোক, সাবধানে থেকো তোমরা। সে কিন্তু কারোর ভালো চায় না, তোমাদেরও ছাড়বে না। গাড়িটা এবার দোকানের পাশের গলিটায় ঢুকে পড়ল। কি সাংঘাতিক বলতো, লোকটা রীতিমতো খেপে গিয়েছিল। খেপে যাওয়ার কারণ নিশ্চয়ই আছে, না হলে। এই ক্যামেরাটা বের করে রেকর্ডিংটা অন করতো। আর ওইসব বাজে কথা এখন ভুলে যা। সত্যি ওই লোকটা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে। ওনার দোকানে আমাদের যাওয়াটাই উচিত হয়নি। যাই হোক, আমরা এখন জঙ্গলের খুব কাছে চলে এসেছি। এই অভিনন্দন, আর কত দূর? এই তো চলে এসেছি। হঠাৎ অভিনন্দন জোরে ব্রেক মারল। মেঘা আর রবি রীতিমতো ভয় পেয়ে যায়। কি হলো রে, এত জোরে ব্রেক মারলি কেন? আরে মনে হলো একটা কুকুর আমার গাড়ির ঠিক সামনে ঝাঁপ মারলো। আরে ধুর, তাহলে তো আমরাও দেখতে পেতাম নাকি? আর আমরা তো চলে এসেছি মনে হচ্ছে। এই তো ডান দিকে দেখ একবার, এটাই তো সেই জঙ্গলটা মনে হচ্ছে, অর্থাৎ মায়া। গাড়িটা রাস্তার এক ধারে এসে দাঁড়িয়ে রয়েছে। একে একে সকলে গাড়ি থেকে নেমে পড়ল। অভিনন্দন রাস্তার চারদিকটা একবার দেখে নিয়ে বলল, আমারই চোখের ভুল, রাস্তা তো একদম ফাঁকা, কোনো কুকুরই নেই, একদম শান্ত পরিবেশ। সত্যি রে, এই সময় এইখানে হয়তো কোনো লোক আসে না। কিরে মেঘা, ভয় লাগছে না তো? মেঘা কোনো উত্তর দিল না, শুধু এক দৃষ্টিতে সামনের জঙ্গলের দিকে তাকিয়ে থাকলো। দূর থেকে কিছু শেয়ালের কান্নার আওয়াজ ভেসে আসছে। ওরা সবাই যেন কিছুর একটা সংকেত দিচ্ছে। চল, ঠিক আছে, তাহলে ক্যামেরা চালু করা যাক, শুরু করা যাক আমাদের ডকুমেন্টারির কাজ। কি? হ্যাঁ, তো আমরা চলে এসেছি সেই জঙ্গলের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন
আশেপাশে কোথাও কোনো লোক নেই, শুধু আমি আমার এই 2 বন্ধু ছাড়া। আমরা এবার জঙ্গলের মধ্যে ঢুকছি। রবি, ক্যামেরা অন করেই রাখবি। এবার ওরা একে একে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মেঘা আর অভিনন্দন একটা টর্চ ক্যারি করছে। জঙ্গলটা আজ ভীষণ শান্ত। মাঝে মাঝে শুধু শেয়ালের কান্নার আওয়াজ অনেক দূর থেকে ভেসে আসছে। জঙ্গলের মধ্যে গাছগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা দানব মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। রবি হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়লি কেন? রবির সামনের দিকে আঙুল দেখালো। ওই দেখ, একটা কুকুর আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে রয়েছে। মেঘা সঙ্গে সঙ্গে অভিনন্দনের গায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ তো, আচ্ছা কুকুরটা ওই রকম ভাবে তাকিয়ে রয়েছে কেন? কামড়ে দেবে না তো? অভিনন্দন মাটি থেকে একটা ছোট ইট তুলে কুকুরটার দিকে ছুঁড়ল। এই যা, তোরা এমন করছিস না যেন যেন ভূত দেখে ফেলেছিস। কুকুরটা সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে সামনের দিকে গিয়ে মিলিয়ে গেল। আচ্ছা, কুকুরটা ভ্যানিশ হয়ে গেল কি করে? আরে ভ্যানিশ হবে কেন? কুয়াশা কেমন পড়েছে দেখ, আজকে কুয়াশায় মিশে গিয়েছে। উফ, তোরা তো দেখছি প্রথম থেকেই ভূত দেখতে পাচ্ছিস। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখনই একটা জিনিস লক্ষ্য করলাম। আমার ক্যামেরা কিন্তু কুকুরটাকে ক্যাপচার করেনি। এটা কি করে হতে পারে? আচ্ছা, এই কুকুরটাই সেই কুকুরটা নয় তো? কোন কুকুরটা? ওই দেখ সামনে বাড়িটা, অর্থাৎ যার জন্য আমাদের এখানে আসা। চল চল চল, আমরা এতক্ষণ লক্ষ্যই করিনি। অবশেষে তারা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। রবি প্রথমে খেয়াল করলো যে বাড়িটার দরজাটা একেবারে খোলা। কিরে, আমরা ঢুকে পড়বো? কেস খেয়ে যাবো না তো? কেস খাওয়ার কি আছে? এই পুরনো ভাঙা বাড়িতে কোনো মানুষ থাকে বলে তোর মনে হয়? এই জানিস তো, আমার শরীরটা না হঠাৎ করে কেমন যেন একটা ভারী হয়ে গেল। আমার তো হঠাৎ করে একটু বেশি শীত করছে যেন। মানে আর কিছু বাকি আছে তোদের? আচ্ছা মেঘা, তুই তো বড় বড় ডায়লগ মারছিলি না গাড়িতে, এখানে নাকি ভূত নেই, আমরা ফালতু ফালতু যাচ্ছি। তা এবার কি হলো? আর রবি তুইও? এই 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 তোরা দেখলি? আমি পরিষ্কার দেখলাম একটা কালো ছায়া আমাদের ঠিক সামনে দিয়ে চলে গেল। এই 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 আমার মনে হয় আমাদের ভেতরে যাওয়া উচিত না। চল আমরা ফিরে যাই। অভিনন্দন, প্লিজ বাড়ি ফিরে চল। আমারও না কেমন যেন একটা লাগছে। আর রবি, তুই সত্যি বলছিস যে ওই কালো ছায়া? আরে হ্যাঁ রে। অভিনন্দন কিছু না শুনে রবি আর মেঘার হাত ধরে বাড়িটার ভিতরে ঢুকে পড়ল। এটা কি হলো? দেখ অভিনন্দন, সবকিছু এরকম জোর করে করা যায় না, কিন্তু তুই জোর করে এরকম। হঠাৎই বাইরে বেরোনোর দরজাটা ভিতর থেকে কেমন ভাবে যেন বন্ধ হয়ে গেল। কি, দরজাটা বন্ধ হয়ে গেল কি করে? আমরা তো কিছু করিনি। অভিনন্দন দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। এই দরজাটা খোলা যাচ্ছে না কেন? আজব ব্যাপার তো। আচ্ছা বাদ দে, আমরা বরং সামনের দিকেই এগিয়ে যাই। রবি, ক্যামেরা অন তো? রবি শুধু মাথা নাড়ল। মেঘা পাশ থেকে বলে উঠল, তুই শুধু ক্যামেরা নিয়ে পড়ে আছিস? আরে এই দরজাটা যে খুলছে না, এবার কি করবি? সব তোর জন্য হয়েছে, বেশি সাহস। অভিনন্দন টর্চটা জ্বালিয়ে পুরো ঘর পর্যবেক্ষণ করতে লাগলো। সারা ঘরের দেওয়াল জুড়ে কী সব যেন আঁকা রয়েছে, আবার কোথাও কোথাও কী সব যেন লেখাও রয়েছে। ঘরের ফ্লোর জুড়ে বিভিন্ন রকমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরের কোণার কাঠের টেবিলটির উপরে একটা পুরনো দিনের গ্রামোফোন রাখা। আমার মনে হচ্ছে এখানে সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক হয়। রিচুবাবু ঠিকই বলেছিলেন, আর তাছাড়া নিমাই বাবুও তো বলেছিলেন এই কথাটা। আচ্ছা, তো
তোরা একটা মন্ত্র শুনতে পাচ্ছিস? কেউ কেউ যেন মনে হচ্ছে মন্ত্র জপ করছে। হ্যাঁ, আওয়াজটা অস্পষ্ট, কিন্তু আমার মনে হচ্ছে ওই ওই সামনের ঘর দিয়ে ওটা ভেসে আসছে। ঘরটা দরজা খোলা দেখছি। রবি, ক্যামেরাটা এবার আমাকে দে, আমি সামনের ঘরটাতে ঢুকবো। তোরা এখানেই এখানেই এই ঘরটাতে দাঁড়িয়ে থাক, কেউ ভয় পাবি না। হ্যাঁ, আমার মনে হচ্ছে এইগুলো নিয়ে কেউ বদমাইশি করছে। আর 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 এখানে কোনো ডাইনি বা ওই ভূত প্রেত নেই, কোনো অসৎ লোক মানুষকে ভয় দেখানোর জন্য এরকমটা করছে। প্লিজ প্লিজ অভিনন্দন, এমনটা করিস না। এই দেখ দেখ, এই সময়টা কিন্তু আমাদের একসঙ্গে থাকা উচিত। দেখ রবি, এত দূর এসে এখন আমি ওই বাচ্চাদের মতো ভয় পেতে পারবো না। হ্যাঁ বলছি তো, তোরা এখানে থাক, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ। অভিনন্দন রবির থেকে জোর করে ক্যামেরাটা নিয়ে সামনের ঘরের দিকে এগিয়ে গেল। রবি আর মেঘা অভিনন্দনকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু অভিনন্দন তাদেরকে মানল না। সে ওই ঘরে ঢুকতেই ওই ঘরের দরজাটা হঠাৎ ভিতর থেকে বন্ধ হয়ে যায়। এ কি অভিনন্দন, দরজাটা বন্ধ হয়ে গেল কেন? তুই ঠিক আছিস তো অভিনন্দন? রবি বাইরে থেকে দরজা খুলবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারলো না। দরজা খোলা যাচ্ছে না। হে ভগবান, এসব কি হচ্ছে? অভিনন্দন ঘরের ভিতরে ঢুকেই নিজের গলার স্বর হারিয়ে ফেলল। সে চিৎকার করে কাউকে ডাকতে পারছে না, এমনকি সে নিজের জায়গা থেকে নড়তেও পারছে না। অভিনন্দন পরিষ্কার দেখতে পেল ঘরটার ঠিক ডান দিকে এক কোণায় মেঝের উপর বসে একটা বয়স্ক লোক একটা অদ্ভুত মূর্তিকে পুজো করছে। লোকটি অস্পষ্ট ভাষায় মন্ত্র জপ করছে। কিছুক্ষণ পর অভিনন্দন কথা বলতে পারল। সে বুঝতে পারল যে তার গলায় স্বর ফিরে এসেছে। আপনি আপনি কে? আর 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 ওখানে ওখানে কি করছেন? শয়তানের পুজো করছি। এবার তোদের তিনজনকে শয়তানের কাছে পাঠাবো। অভিনন্দন রীতিমতো ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করলো লোকটির সারা মুখে রক্ত লেগে আছে। লোকটি যেন অদ্ভুতভাবে শুধু হেসেই চলেছে। অভিনন্দন এবার ক্যামেরার দিকে লক্ষ্য করলো। ক্যামেরাটা চলছে না কেন? এইরকম তো হওয়ার কথা নয়। কিছুক্ষণ পর লোকটি দাঁড়িয়ে পড়লো এবং আস্তে আস্তে অভিনন্দনের দিকে এগিয়ে আসলো। আপনি কি জীবিত? আমি মৃত। সঙ্গে সঙ্গে অভিনন্দনের হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। লোকটি হঠাৎ ছুটে এসে অভিনন্দনের গলা টিপে ধরলো। অভিনন্দন আর কিচ্ছু করতে পারল না। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার শরীর তাকে তা করতে দিল না। এখন সে অসহায়। অভিনন্দনের সারা শরীর যেন আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর অভিনন্দন মাটিতে পড়ে যায়। মেঘা সামনের দরজাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেঘা অপেক্ষা করছে কখন অভিনন্দন ঘরটা থেকে বেরোবে। হঠাৎই ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। কিন্তু অভিনন্দন কোথায়? মেঘা কিছু না ভেবেই তাড়াতাড়ি ঘরটার মধ্যে ঢুকে পড়ল এবং তারপর আবারও দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। এবার রবি আর ভেতরে ঢুকতে পারল না। সে বাইরে থেকে দরজায় জোরে জোরে লাথি মারতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাইরে হাউ মাউ করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো রবি এইগুলো আর সহ্য করতে পারছে না। সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। তার চোখের সামনে চারিদিকটা যেন অন্ধকার হয়ে যায় নিমেষেই। ভেতরে মেঘা অভিনন্দনকে খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মেঘা লক্ষ্য করলো ঘরের ঠিক কোণার দিকে একটি বয়স্ক লোক একটি মানুষের শরীরের উপর বসে আপন মনে ধ্যান করছে। মেঘা বুঝতে পারল সেই শরীরটা আসলে অভিনন্দনের। সে চিৎকার করে বলে উঠল,
কে আপনি? কি চান? অভিনন্দনকে ছাড়ুন। কি করেছেন আপনি ওকে? ও বেঁচে আছে তো? না, ও বেঁচে নেই। তুইও বাঁচবি না। তোর পাশে দেখ। মেঘা দেখল তার ঠিক পাশেই একটা কালো রঙের কুকুর হিংস্র চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। কুকুরটা হঠাৎ করেই মেঘার গায়ের উপর উঠে পড়ল। মেঘা চিৎকার করে মাটিতে পড়ে যায়। কুকুরটির গায়ে যেন 10টা হাতির জোর চলে এসছে। মেঘার কিছুই করে উঠতে পারলো না। সেই হিংস্র কুকুরটা মেঘার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিল। কিছুক্ষণ পর মেঘার সারা শরীর শান্ত হয়ে গেল। পুরো ঘর আস্তে আস্তে রক্তে ভরে গেল। বাইরের ঘরে রবির যখন জ্ঞান ফিরল, সে শুনতে পেল পাশের টেবিলের উপরে রাখা গ্রামোফোনটা আপন মনে বেজে যাচ্ছে। একটা অদ্ভুত বিচ্ছিরি গান বাজছে। গানটা এর আগে রবি কোনো দিন শোনেনি। সে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ল। তার সারা মুখে আতঙ্কের ছাপ। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, মেঘা, অভিনন্দন, তোরা কোথায়? আমি কিন্তু ভয় পাচ্ছি। এটা মজা করার সময় নয়। আমি কিন্তু এবার চলে যাব। কেউ মজা করছে না রবি, ওরা আমাদের মেরে ফেলেছে, তোকেও বাঁচতে দেবে না ওরা। রবি বুঝলো এটা তো মেঘা আর অভিনন্দনেরই গলা, কিন্তু ওদের গলা তো এতটা খসখসে নয়। সে পিছন ফিরে তাকালো। সে দেখল ঘরের দেওয়ালের ঠিক মাঝখানে অভিনন্দন আর মেঘা রক্তাক্ত অবস্থায় ঝুলে রয়েছে। কেউ যেন ওদের মেরে ঝুলিয়ে দিয়ে গেছে। ওদের মুখ থেকে অঝরে রক্ত পড়ছে, কিন্তু তা সত্ত্বেও ওদের মুখে হাসি লেগে রয়েছে। কে করেছে তোদের এই অবস্থা? তোরা এই অবস্থাতেও হাসছিস কি করে? রবি সামনের দিকে তাকালো। সামনের কাঠের চেয়ারের উপর একটা বয়স্ক মহিলা বসে রয়েছে। সাদা খোলা চুল, সাদা শাড়ি, গা ভর্তি গয়না আর মাথায় বড় করে পরা লাল সিঁদুর। মহিলার কোলে হঠাৎ করেই একটা কালো কুকুর এসে শুয়ে পড়ল। কুকুরটা হয়তো মহিলাটির থেকে আদর খেতে চাইছে। মহিলাটি কুকুরটাকে আদর করতে করতে খসখসে গলায় বলল, বড্ড ভুল করে ফেলেছিস তোরা। কেন এসেছিস এখানে? কে আপনি? কি করছেন আপনি ওদের সঙ্গে? জবাব দিন। আমি মায়া, আর তোমার পেছনে এখন যে দাঁড়িয়ে রয়েছে সে আমার স্বামী। ও তোমাকেও তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে, কেমন? রবি পিছনে তাকাতেই একটা বয়স্ক লোক রবির গলা টিপে ধরল। পাশে বেজে যাওয়া গ্রামোফোনটা হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেল। রবি কিছুক্ষণ ছটফট করবার পর স্থির হয়ে যায়। এখন চারিদিকটা অনেকটাই শান্ত। দূর থেকে কিছু শেয়ালের দল আবারও একসঙ্গে ডেকে উঠল। পরের দিন সকাল 9টা। জঙ্গলের চারিদিকে কিছু লোকাল লোকজন ঘুরে ঘুরে জায়গাটা ভালোভাবে দেখছে। কিছু মিডিয়ার লোক রীতিমতো ভিড় জমিয়ে ফেলেছে বাড়িটার সামনে। একজন পুলিশ অফিসার ভিড় সামলে সেই সব মিডিয়ার লোকগুলোকে ইন্টারভিউ দিচ্ছে। একে একে সকলেই অফিসারকে প্রশ্ন করছে, স্যার এবার কি বলবেন? আবার অনেক বছর পর এই রকম একটা ঘটনা ঘটলো। আগের ঘটনা তো বেসিক্যালি ধামাচাপা পড়ে গেছিল, কিন্তু এবার দেখুন, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমাদের কাছে খবর ছিল যে এখানে 2জন ছেলে আর 1জন মেয়ে এসেছিল, কিন্তু আমরা এখনো অবধি 2টো বডি খুঁজে পেয়েছি, আর একটা এখনো পাইনি। সম্ভবত ওটা রবি বলে কোনো একটা ছেলের বডি হবে। এবার প্রশ্নটা হচ্ছে সেই বডিটা গেল কোথায়?
আগের ঘটনাতেও কিন্তু দুটো বডি পাওয়া গিয়েছিল আর দুটো মিসিং ছিল। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়? দেখুন, আমরা এখনই এসব কিছু বলতে পারবো না। আপনার কি মনে হয় এই খুনগুলো কে করছে? আর আগের ঘটনার সঙ্গে নিশ্চয়ই এই ঘটনার কোনো লিঙ্ক রয়েছে। দেখুন, অবশ্যই লিঙ্ক রয়েছে, কিন্তু কে বা কারা খুনগুলো করছে যদি আমরা আগে থেকেই জানতাম তাহলে তো আমরা ইমিডিয়েটলি তাকে অ্যারেস্ট বা তাদেরকে অ্যারেস্ট করতাম, রাইট? কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা খুবই জটিল, একদমই আলাদা সেটা। তবে এই খুনগুলো যে বা যারা করেছে তারা কোনো সাধারণ মানুষ নয় বলেই মনে হচ্ছে। তাহলে কি বলতে চাইছেন? সত্যিই কি এই বাড়িতে কোনো ডাইনি বা ওই জাতীয় কিছু থাকে? পুলিশ অফিসারটি এবার আর কোনো উত্তর না দিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। চারিদিকটা যেন হঠাৎ করেই কেমন শান্ত হয়ে যায়। আকাশে এখন মেঘ জমেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে। জঙ্গলের বাইরে অর্থাৎ রাস্তার ঠিক উপরে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলোই দেখছে। লোকটি আসলে স্বয়ং রিজু বাবু, সেই চায়ের দোকানের মালিক, অর্থাৎ যিনি ওই 3 বন্ধুকে এখানে আসতে বারণ করেছিলেন। উনি খবরটা শুনেই এখানে এসেছে। ওনার মুখে একটা আতঙ্কের ছাপ পরিষ্কারভাবে ফুটে উঠছে। উনি মনে মনে নিজেকে বলতে লাগলেন, কপাল কপাল, সবই কপাল। ওখানে যেতে নেই, ওরা কাউকে ছাড়ে না, কাউকে না।